আজ থেকে না সবাই একটা দাবি করবেন যে ভারতের প্রধানমন্ত্রী আর অমিত শাহকে বলবেন যে পিওকে দখলের কথা পরে বলবেন, আগে পশ্চিমবঙ্গ ভারতের স্বাধীন অঙ্গরাজ্য বলে এককালে যেটা পরিচিত ছিল সেটাকে আগে ভারতের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। তার কারণ সম্প্রতিকালে যে ধরনের ঘটনা ঘটছিল সেটাতে গতকাল মুখ্যমন্ত্রী শিলমোহর লাগিয়ে দিলেন যে গোটা ভারতবর্ষের আইন পশ্চিমবঙ্গে লাগু হয় না, এবং সেটা কোনো আইন, আমি বারবার বলছি, কোনো ভারতের সাংবিধানিক বডি এটা নিশ্চিত করতে পারে না যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। ভারতবর্ষের বাকি রাজ্যে যেগুলো হয় না পশ্চিমবঙ্গেও সেটা হতে পারবে না, এমনটা কেউ নিশ্চিত করতে পারছে না। গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মকাণ্ড ছিল সেটা নিশ্চিতভাবে আপনারা প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা জেনে গিয়েছেন। আর এরপর ওই মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি তো বসবেন বটে, কিন্তু আমাদের তাকে ওই জায়গাটা, ওই সম্মানটা দেওয়ার অনেকটা রাস্তা কমে গেল। এবং শুধু তাই নয়, 2011 সালে আপনাদের মধ্যে যারা যারা এই রাজনৈতিক দলটিকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিংবা এই দীর্ঘ 15 বছরের কোথাও না কোথাও কোনোবার যারা ভোট দিয়েছিলেন, নিশ্চিতভাবে আপনাদের সিদ্ধান্তের ওপর আপনাদের নিশ্চয়ই ঘেন্না হচ্ছে যে এই রকম একটা রাজনৈতিক দলকে কখনো না কখনো তো আপনারা ভোট দিয়েছিলেন। আপনি ভাবতে পারেন স্বাধীন ভারতের মধ্যে একটা সংস্থা, তদন্তকারী, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা কোনো রাজনৈতিক দলের কাছে যায়নি, কোনো রাজনৈতিক নেতৃত্বের বাড়ি যায়নি, একটা সম্পূর্ণ একটা স্বায়ত্ত শাসন একটি সংস্থা যারা দেশের বিভিন্ন প্রান্তে সমীক্ষা করে ভোট কুশলীর কাজ করে বেড়ায়, তাদের বাঁচাতে এবং তাদের প্রধান প্রতীক জৈনকে বাঁচাতে তার বাড়িতে চলে গেলেন, তাদের অফিসে চলে যাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। শুধু যাচ্ছেন না, সেখান থেকে এভিডেন্স পর্যন্ত লোপাট করে নিয়ে চলে আসছেন বলে একেবারে লিখিত বিবৃতিতে জানিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এর পরেও আমাদের এই রাজ্যেই থাকতে হবে, এর পরেও আমাদের সবটা মেনে নিতে হবে। আমি আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এই গতকালের এই পুরো চিত্রনাট্যের মধ্যে একজনই পিঠের শিরদাঁড়া রেখে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত হাড়ে কাঁপুনি লাগিয়ে দিয়েছিল। সেটা হচ্ছে রিপাবলিক বাংলার সন্তু পান। পশ্চিমবঙ্গের যে সমস্ত মিনমিনে সাংবাদিক কুল রয়েছে তাদের একটা দাঁড়িয়ে কোনো সাংবাদিক বৈঠকে একটি সৎসাহসের সঙ্গে প্রশ্ন করার এদের ক্ষমতা নেই। তার কারণ এই সরকারের টাকায় পোষিত হয়ে এরা নিজেদের আত্মসম্মান, নিজের শিরদাঁড়া এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে এরা জলাঞ্জলি দিয়ে দিয়েছিল। সন্তু পান আর বাংলার সাংবাদিক এমন প্রশ্ন করেছিলেন যে মুখ্যমন্ত্রী তার উত্তরে কার্যত ঘাবড়ে গিয়ে যা করলেন সেটাও কার্যত হাস্যকর ছাড়া কিছু নয়। আমি আরো একবার জানি দেখেছেন, দেখাবো আপনাদের সামনে। রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, অমিত শাহকে রেড করুন, অমিত শাহকে রেড করুন, শুভেন্দুকে রেড করুন, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুন, রাজনাথকে রেড করুন। সকলে মিলে বলুন অবিলম্ব জয়। দেখলেন কি বলছেন? ওই সময় মুখ্যমন্ত্রী প্রস্তুত ছিলেন না যে একজন তাকে এই রকম প্রশ্ন করতে পারেন। তার কারণ তিনি মোটামুটি যেখানে যান তার চামচাদের দিয়ে প্রশ্ন করাতে তিনি অভ্যস্ত, এবং সেই চামচারা তাদের সিলেক্টিভ প্রশ্ন করেন, সিলেক্টিভ প্রশ্নের বাদ দিয়ে মানুষের চাহিদার প্রশ্ন করেন না। সন্তু পানের অতর্কিত এই প্রশ্নের আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় ঘাবড়ে গিয়েছিলেন। শুধু ঘাবড়ে যাননি, এরপরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের দেখে নেওয়ারও কার্যত প্রচ্ছন্ন হুমকিটা দিয়ে রাখলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো। একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা করে আসছি। আর বাংলার উপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা
কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির। শুনলেন, ঘন্টাখানেক রাত 8টায় সেজে গুজে বসে পড়া লোকজনরা কি একটু পিঠের শিরদাঁড়াটা সোজা করতে পারবেন? তার কারণ যেভাবে আলোচনাটা এই ঘটনার পর চালানো হচ্ছে যে সম্পূর্ণ ইডির দোষ, কেন ইডি আটকাতে পারলো না, এই সমস্ত নিয়ে সারা 2 ঘন্টা কাটিয়ে দিল এই সমস্ত ঘন্টা খানেকের আড্ডাগুলি। আপনি ভাবুন, রাজ্যের প্রশাসনিক প্রধানকে আটকে দেবে একটা কেন্দ্রীয় সংস্থা, এমনিতেই যা ইচ্ছা তাই বলে গালাগালি করা হয়, তারপরে মহিলা মুখ্যমন্ত্রী। কোনো কে আন্দাজ করবে বলুন তো একটা রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একটা যেখানে রেড চলছে সেখানে তিনি শটান ঢুকে যাবেন? তার কারণ সেখানে তো যারা কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা ছিল তাদের মধ্যে কেউ মহিলা ছিল বলে তো আমার দেখে মনে হলো না। কাজে এই মহিলা মুখ্যমন্ত্রীর হাত থেকে কে নেবে বলুন তো? এবং সব থেকে বড় ব্যাপার, মুখ্যমন্ত্রী বললেন যে আপনারা শুনেছেন যে তাদের নাকি বিভিন্ন স্ট্র্যাটেজি চুরি হয়ে গেছে, প্রার্থী তালিকা চুরি হয়ে গিয়েছে এবং তাদের নথিপত্র মানে চুরি, মানে ওই তারা তো এরকম ভাবেই বলেছে যে আপনার ইডি নাকি সেগুলো নিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা শোনাবো, কিন্তু আদতে কি এই ঘটনার সত্য, আমাদের কাছে কি তথ্য প্রমাণ আসলো সেটা শোনাবো, আর একজন আগন্তুকের গল্প শোনাবো, একটা ভয়াবহ গল্প শেষের দিকে শোনাচ্ছি, কিন্তু আগে মুখ্যমন্ত্রী এই বক্তব্যটা একবার শোনাবো। Party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case. শুনলেন, মুখ্যমন্ত্রীর এই কথাগুলো বিশ্বাস করেন আপনারা? কতজন বিশ্বাস করেন যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন শুধুমাত্র ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নাকি প্রার্থী তালিকা চুরি করতে এসেছিল? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা নাকি তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি চুরি করতে এসেছিল। আপনি ভাবতে পারেন, মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা প্রতীক জৈনের বাড়িতে থাকে। তৃণমূল কংগ্রেসের মানে স্ট্র্যাটেজি নাকি প্রতীক জৈনের বাড়িতে থাকে। তার জন্য মুখ্যমন্ত্রী সমস্ত সরকারি পুলিশ আধিকারিকদের নিয়ে সেখানে একেবারে পুলিশ কমিশনার থেকে শুরু করে চিফ মুখ্য সচিব থেকে শুরু করে একেবারেই সাজো সমস্ত পুলিশ আধিকারিকদের বড় তাদেরকে নিয়ে গিয়ে চলে গেলেন। মানে ভাবুন, এবং গেলেন কোন গাড়িতে? যে গাড়িতে গেলেন সেটা তৃণমূল কংগ্রেসের কেনা একটি গাড়িতে, অর্থাৎ দলের একটি গাড়িতে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্ত সাংবিধানিক প্রধানদের নিয়ে চলে গেলেন এবং তারাও তাদের এথিক্স ভুলে গিয়ে তারাও চলে গেলেন একটা রাজনৈতিক দলকে বাঁচানোর জন্য। মানে এর পরে এই রাজনৈতিক দলটি পশ্চিমবঙ্গে মানে যতদিন থাকবে ততদিন শুধু এই রাজনৈতিক দলটির ব্যাপার না, ভারতবর্ষের গণতন্ত্রের বেআব্রু চেহারাটা আমাদের সামনে স্পষ্ট। ভারতবর্ষে যে সত্যি এই যে সংবিধান, এই যে 4টি পিলার, অত্যন্ত শক্তিশালী পিলার বলা হয় না, সেই পিলার গুলো যে একেবারেই ভুয়ো, অনেক ক্ষেত্রে যে এদের ভুয়ো হয়ে গিয়েছে তার প্রমাণ হচ্ছে পশ্চিমবঙ্গে এই ঘটনার মানে এই প্রবাহ কিছুতেই কমছে না। আমি এইখানে সম্বিত পাত্রের একটা বক্তব্য শোনাবো। আমি বললাম একটা আগন্তুকের গল্প শোনাবো, হেভি ইন্টারেস্টিং, সেটা একটু পরে শোনাচ্ছি। সম্বিত পাত্রের একটা বক্তব্য শোনাবো। সম্বিত পাত্র হচ্ছেন উড়িষ্যার, তিনি হচ্ছে বিজেপির অফিসিয়াল স্পোকস পারসন। তিনি বলছেন যে কথা আমি বলি আপনি বলেন সেই কথাটাই বলছে বিজেপির অত্যন্ত উচ্চ পদে থাকা একজন স্পোকস পারসন, বলছে যে পশ্চিমবঙ্গ কি ভারতের থেকে আলাদা? পশ্চিমবঙ্গের রুলস কি ভারতের রুলসের থেকে আলাদা? তা না হলে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসআইআর করতে দেবেন না, তিনি বিএসএফ কে ল্যান্ড দিতে দেবেন না, সিএএ করতে দেবেন না, এই ধরনের কোনো কাজ তিনি করতে দেবেন না। ইডি রেড করলে তার মধ্যে গিয়ে ফাইলটাই নিয়ে চলে আসবেন। তো এটা কি ভারতবর্ষের বাইরে? এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আপনি করছেন সাংবাদিকদের। আপনার নেতাকে প্রশ্ন করুন, অমিত শাহকে প্রশ্ন করুন, নরেন্দ্র মোদীকে এই প্রশ্নটি করুন। কি বলেছেন সম্বিত পাত্র শোনাবো। और जब आईपैक के दफ्तर पे और आईपैक के प्रतीक जैन के घर पे रेड होती है तो ममता बनर्जी एविडेंसेस को चुराने के लिए, साक्ष्य को चुराने के लिए खुद आ जाती है और दबंगई के साथ साक्ष्य चुरा के ले जाती है।
यह अपने आप में मुझे लगता है बहुत ही शर्मनाक और बहुत ही दुखद विषय है। इज बंगाल आउटसाइड ऑफ द पर्व्यू ऑफ द लॉ इन इंडिया? क्या बंगाल को ममता बनर्जी ने ऐसा बना दिया है कि वो भारत के कानून के बाहर कोई क्षेत्र है? जहां ममता बनर्जी कहती है घुसपैठियों के विरोध में कोई कानून नहीं लागू होना चाहिए, जहां ममता जी कहती है एसआईआर लागू नहीं होना चाहिए, जहां ममता जी कहती है कि मैं बीएसएफ को बॉर्डर फेंसिंग के लिए जमीन नहीं दूंगी, जहां ममता जी कहती है ईडी का रेड नहीं होना चाहिए, और ईडी का रेड होता है तो स्वयं ममता बनर्जी ईडी के अफसर्स को धमकाने के लिए वहां पहुंच जाती है। इज बंगाल कट ऑफ फ्रॉम इंडिया? क्या बंगाल को भारत से काटने की कोशिश ममता बनर्जी कर रही है? यह सवाल बहुत जायज है। শুনলেন, আমরাও আমাদেরও এই একই আমাদের কথা, আমরাও জানতে চাই। আমরাও সেই জন্যই শুরু করলাম যে পিওকে কে পরে দখল করবেন, আর একটা তো হাতছাড়া হতে চললো কার্যত মশাই, আরে এটাকে রক্ষা করুন। সেই কারণে এই প্রশ্নটা যেটা আপনি তুলছেন সেটা একেবারেই সঠিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তরটা যারা দিতে পারবেন তারা কেন্দ্রের ক্ষমতায় বসে রয়েছে। আপনাদের দিনে একবার করে মিটিং হয়, সেই সুযোগ আপনারা পান, তাদেরকে প্রশ্নটা গিয়ে করুন। আমার তবে কোথাও গিয়ে মনে হয়, তবে এই জায়গায় গিয়ে আমার ব্যক্তিগত মনে হয় যে এবারের এই ঘটনা প্রবাহ এটা আগের অন্যান্য বারের তুলনায় সম্ভবত একটু আলাদা, সম্ভবত এটা এখানেই শেষ হবে না বলে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস। তার কারণ হচ্ছে ঘটনা প্রবাহ যেদিকে আমরা দেখতে পাচ্ছি, তো সেইখান থেকে এবং ইলেকশন কমিশনের যেভাবে তৎপরতা, আঁটোসাঁটো ভাবমূর্তি, কিংবা এটার পরে এই ঘটনার যেদিন ঘটলো সেই দিনই হাইকোর্টে চলে গেল ইডি, একেবারে তৎপরতা দেখি এই পুরো ঘটনাটার মধ্যে অন্যান্য বারের তুলনায় একটু হলেও আমরা অমিল দেখছি। আমি এখানে একটা ইন্টারেস্টিং শোনাবো গল্প, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর মতামতটা যেটা আপনারা শুনতে চাইছেন বা অপেক্ষা করে বসে রয়েছেন, শুভেন্দু অধিকারীর মতামতটা নিশ্চিতভাবে জানাবো। তিনি বলছেন এই ঘটনা তো প্রথমবার নয়, এর আগেও তিনি একাধিকবার এই ঘটনার করেছেন। তার কারণ তিনি ওই ফিরহাদ হাকিমদের বাঁচানোর জন্য একবার চলে গিয়েছিলেন, আর একবার রাজীব কুমারকে বাঁচানোর জন্য তিনি চলে গিয়েছিলেন। এইটা তার 3 নম্বর বার এই ঘটনা, কিন্তু তিনবার তাদের বিজেপির কথা অনুযায়ী যে 3বার আইন বিরোধী কাজ করেও কিন্তু সেখানে কেউ কিছু করতে পারেনি। কি বলেছেন বিরোধী দলনেতা, শোনাবো। আইপ্যাক কি পার্টি অফিস নাকি? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিইনি। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য, আমরা সবই শুনলাম, তার অসহায়তার জায়গাও আমরা বুঝি। তবে নিশ্চিতভাবে দেখুন পরিস্থিতি কিন্তু অত্যন্ত গম্ভীর, যেদিকে যাচ্ছে একটা সিভিল ওয়ারের দিকে চলে যাচ্ছে। কেন সিভিল ওয়ারের দিকে চলে যাচ্ছে? মুখ্যমন্ত্রী হিসাবে তিনি না গিয়ে তিনি যদি একজন পলিটিক্যাল লিডার হিসেবে তিনি ধর্ণা দেখাতে পারতেন, তৃণমূল কংগ্রেসদের কর্মীদের নিয়ে গিয়ে রাস্তায় নামতে পারতেন, কিন্তু যেভাবে মানে মনোজ পান্ত থেকে রাজীব কুমার থেকে নন্দিনী ম্যাডাম থেকে শুরু করে একেবারে উচ্চপদস্থ আইএএস অফিসারদের তারা নিয়ে চলে গেলেন, এটা পরিষ্কারভাবে সরকারকে যেভাবে জড়িয়ে দিলেন না, এটা সিভিল ওয়ারের দিকে কার্যত চলে যাচ্ছে। অর্থাৎ দেশের মধ্যে থেকেই যেন দেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার মতো পরিস্থিতির সৃষ্টি হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে হুমকিও দিয়েছেন। আমি ওই জায়গাটা এবার আপনাদের সামনে আসি। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে গতকালে, বুঝলেন? আপনারা কতজন জানেন আমি জানি না, গতকাল যখন এই পুরো ব্যাপারটি চলছে তখন জেপি নাড্ডা, আমাদের প্রাক্তন সভাপতি, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপির, তিনি
রাজ্যে এসেছিলেন। তিনি একটা বৈঠক করছেন বিজেপির নেতৃত্বদের নিয়ে, বুঝেছেন? সেই যে জায়গায় বৈঠক করছেন, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর একজন কি বলবো নিরাপত্তা আইএএস অফিসার, যার নাম আমি আপনাদের একটু দেখে বলছি, আহ, তার তার ইয়ে হচ্ছে পুলিশের ডিআইজি নিরাপত্তা পদে রয়েছেন, তার নাম সুমিত কুমার। এই ছবি দেখতে পাচ্ছেন। এই সুমিত কুমার হঠাৎ করেই তিনি যে হোটেলে গিয়ে জেপি নাড্ডা বৈঠক করছেন, সেই হোটেলে গিয়ে হঠাৎ করে তাকে মানে দেখতে চলে যায়। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলাদা এই সমস্ত কাণ্ড কারবার করছেন, টিভিতে ওইটা দেখানো হচ্ছে। অন্যদিকে এই সুমিত কুমার, একজন আইএএস অফিসার, তিনি চলে যান জেপি নাড্ডা যেখানে রয়েছে সেখানে, এবং লুকিয়ে চুরিয়ে। তারপরে তিনি বুঝতে পারেননি, তিনি একটু লুকিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবং কার্যত ওই ঘরের কাছাকাছি নাকি তিনি পৌঁছে গিয়েছিলেন। সেই সময় কিছু সাংবাদিকরা তাকে দেখে ফেলতে এবং তাকে চিনে ফেলতে সঙ্গে সঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করেন, যেই প্রশ্ন করতে শুরু করে, তিনি উল্টো দিকে কিভাবে বেরোনোর পথ খুঁজে পাওয়ার জন্য কার্যত একদম তড়িঘড়ি বেরিয়ে যান। মানে তার মধ্যেই বিজেপির সমস্ত নেতৃত্ব খবর পেয়ে যায়, তারাও বাইরে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করে তারাও বোঝার চেষ্টা করে যে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন দূত কেন চলে আসলো। এখানে দুটি কারণ তারা অনেকেই মনে করছেন। এক, মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়েছিলেন কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে ঘর থেকে বেরোতে দেবো না, সেই রকম কি কোনো ব্যবস্থা তাহলে করার চেষ্টা করা হচ্ছে? জেপি নাড্ডাকে আমাদের এটা করেছে, দাঁড়াও জেপি নাড্ডাকেও তাহলে হোটেল থেকে বেরোতে দেবো না, এরকম কি? নাকি অনেকে আবার বলছে উল্টোটা, সেটিং এর ব্যাপার, যে হয়তো এদিকে মুখ্যমন্ত্রী একেবারেই মারাত্মকভাবে অমিত শাহের মানে চোটে রয়েছেন, এই করছেন, ওদিকে গিয়ে যদি কাউকে পাঠিয়ে একটুখানি ম্যানেজ করার চেষ্টা, যে এসব কি করছেন। কোনটা আমরা বলতে পারবো না, কিন্তু কোনো ঘটনাটা অন্তত প্রকাশ্যে হয়নি। ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি জন্য এসেছিলেন, তিনি আরো ধোঁয়াশা বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন যে আমি একজনের সাথে দেখা করতে এসেছিলাম। আপনি ভাবুন, জেপি নাড্ডা এমন একটা হোটেলে রয়েছে, আর তিনি যার সঙ্গে দেখা করতে এসেছিলেন কাউকে না দেখা করেই তিনি চলে যাচ্ছেন। কত বড় ধোঁয়াশা, এবং তিনি কোন উদ্দেশ্যে এসেছিলেন সেটা কিন্তু একেবারেই ধোঁয়াশা। কাজেই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পরিস্থিতি যা, গতকালের আমার ভিডিওটা একবার আপনারা দেখে নেবেন যারা দেখেননি, এবং থাম্বনেলটা একবার দেখে নেবেন, যেখানে আমি লিখে রেখেছিলাম যে পশ্চিমবঙ্গে তুফান আসছে। আপনারা মাথায় যারা দেখেন আমার পর্ব তারা বুঝতে পারেন। দেখুন, আমি প্রেডিক্ট করেছিলাম, প্রেডিক্ট মানে কালকেই হবে পরশুই হবে এটা আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু আমি প্রেডিক্ট করেছিলাম, আজও প্রেডিক্ট করছি যে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তুফান, এই রাজনৈতিক ছেড়ে দিন, পরিস্থিতিটা এমন ভয়াবহ জায়গায় যেতে পারে, এইটা কিন্তু খুবই সন্দেহের এবং সন্দিহান। আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি একা লড়তেন, বাকিরা যদি এতটা সমর্থন না করতেন, চিন্তার কিছু ছিল না। রাজনৈতিক নেতা নেত্রী হিসেবে তিনি যতদূর পর্যন্ত যেতে পারেন সেটা সীমাবদ্ধ, তার কারণ আইন শৃঙ্খলা তাকে আটকে দেবে। কিন্তু সব থেকে ভয়ের ব্যাপার যেখানটা আমাদের লাগছে, বা আপনাদেরও যেখানটা ভয় পাওয়ার হয়তো কিছুটা হলেও মানে আশঙ্কায় হয়তো থাকতে পারেন আপনারা, সেটা হচ্ছে এই যে সমস্ত আমার আপনার টাকায় যারা এই গভর্নমেন্টটা চালায়, সেই চিফ সেক্রেটারি নন্দিনী ম্যাডাম নবনিযুক্ত হয়েছেন সদ্য, তিনি চলে যাচ্ছেন একটা পার্টি অফিস, যাকে বলছে তৃণমূল কংগ্রেস, ওটা নাকি পার্টি অফিস, একটা আইপ্যাক, সেই পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যেও তারা এই সমস্ত কাজ করে, ভোট কুশলীর কাজ করে, তাদের ইয়েতে চলে যাচ্ছে এইরকম একটা, এটা মানে পুলিশের ডিজি চলে যাচ্ছে, পুলিশের কমিশনার চলে যাচ্ছে, গোটা পুলিশ ফোর্স চলে যাচ্ছে। মানে এইটা একটা আশঙ্কার বিষয় যে মানে আইনের শাসন উল্টো দিকে প্রবাহিত হতে পারে। মানে যেটা করা উচিত নয় সেই কাজটা তারা করতে পিছপা হচ্ছেন না, এইটা কিন্তু একটা ভয়ানক ইঙ্গিত। অর্থাৎ পরবর্তীকালে এই জিনিসটা যদি আরো কোথাও বাড়ে গিয়ে, তাহলে এরা কিন্তু আরো অগ্রসর কি হবেন, এরা কি আইনের আর কিচ্ছু মানবেন না, আর কি যেহেতু কোনো কিছুই মানছেন না, এবং মানছেন না দেখেও কেন মানছেন না, এরা দেখছেন যে না মেনেও এদের ওপর কোনো শাস্তি হচ্ছে না। এরা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাপয়েন্টেড কোনো কর্মী নন, এরা কেন্দ্রীয় সরকার অ্যাপয়েন্টেড কর্মী। কাজে এরা বারবার ভুল করতে করতে আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে সেই শুরু, সে আলাপন বন্দ্যোপাধ্যায়ের এখনো নিষ্পত্তি আমরা দেখলাম না যে তাকে কোনো শাস্তির মুখোমুখি হতে হলো। এতদিন পর্যন্ত আপনি যতগুলো দেখবেন আইএএস আইপিএস অফিসাররা, প্রত্যেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে, প্রায় প্রত্যেকের বিরুদ্ধে, একজনকেও শাস্তির খাঁড়ার মধ্যে পড়তে হয়নি। আর এটাই তাদের মনোবল এতটাই সম্ভবত বাড়িয়ে দিয়েছে যে তারা ভাবতে শুরু করেছেন, আমি জানি না ভাবতে শুরু করেছেন কিনা, যে কোনো বিপদ নেই,
আমাদের কোনো বিপদ নেই, কিন্তু এইখানেই আমাদের বিপদ, আমাদের আশঙ্কা যে একটা গোটা প্রশাসন তারা যদি মানে কেউ যদি না আটকায়, কেউ যদি আইন মেনে সংবিধান মেনে কাজ না করে, এবং তার থেকে বড় কথা হচ্ছে দেশের কোনো সংবিধান, দেশের কোনো মানে রাষ্ট্রপতি চুপচাপ বসে রয়েছেন, প্রধানমন্ত্রী চুপচাপ বসে রয়েছেন, রাজ্যপাল চুপচাপ, এত বড় কাণ্ডের পর রাজ্যপাল চুপচাপ বসে রয়েছেন, হাইকোর্টে মামলা উঠেছে, দেখবেন এই মামলার পর আমরা জানি না যে এটা আবার সুপ্রিম কোর্টে গেলে এই ধামাচাপা পড়ে যাওয়ার এরকম প্রচুর আমরা জিনিসপত্র দেখে নিয়েছি। কাজে এটা মারাত্মক একটা ইয়ে যে আমরা পিওকে দখলের স্বপ্ন পরে দেখবে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গবাসী আমি আবারও বলি, পাকিস্তান বাংলাদেশের লড়াই পরে দেখবেন, আগে ঘরের লড়াইটা এটা প্রার্থনা করুন, এটা আমার আপনার হাতে আর নেই। এই যে আজকের যে ঘটনাটা ঘটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এমন একটা জায়গায় পর্যন্ত তিনি নিচে নেমে গেলেন, সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে প্রয়োজনে কোথায় আমাদের গোটা সরকার নামতে পারে। আমার এটাই চিন্তার যে সিভিল ওয়ার যেন না শুরু হয়ে যায়, এটাই প্রার্থনা করুন যেন এই দিকে না এগোই। জানি না কি কপালে লেখা রয়েছে, আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন এই প্রসঙ্গে। এখনকার মতো এখানে।